আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা পোলাপাইন? সবাই আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং কি তোমাদের কাছে মনে হওয়া সবচেয়ে জটিল একটা চ্যাপ্টার, সেটা হলো বল, মানে তোমাদের বইয়ের চ্যাপ্টার 3। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকের ক্লাসটা আলোচনা করব। সো এখন যেহেতু আমাদের ক্লাসগুলো হলো একদম রিভিশন ক্লাস, সো আমরা চেষ্টা করব আমাদের ক্লাসগুলোতে এমন কিছু টপিক নিয়ে আসার, যেই টপিকগুলো থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্নগুলা যেন কমন পড়ে যায়। মেন কথা হলো আমাদের এই ক্লাসগুলো হলো তোমাদের সৃজনশীল পরীক্ষা বা সৃজনশীল প্রশ্নের হুবহু কমন পড়ার জন্য যেই যেই টাইপগুলা প্রয়োজন, আমরা মূলত সেই টাইপগুলা নিয়েই আলোচনা করব। এমনকি ওই টাইপগুলার বেসিক নিয়ে আলোচনা করব। ওই টাইপগুলা করার জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলা, ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। মেন কথা হলো এই ক্লাসগুলো হলো একদম সম্পূর্ণ সামারি আকারের ক্লাস। মানে এই ক্লাসগুলো করলে তুমি সম্পূর্ণ চ্যাপ্টারটা এক ধরনের রিভিশনের মতো হয়ে যাবে। এমনকি তুমি যদি আগেও এই ক্লাসটা করে না থাকো, তুমি আজকের ক্লাসটা করার মাধ্যমে তুমি অ্যাটলিস্ট সৃজনশীল গুলো অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা শুরু করব হলো বল, যেটা হলো চ্যাপ্টার 3। আর এই চ্যাপ্টারটাকে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে মনে হয় অনেক জটিল, বাট এই চ্যাপ্টার থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, যেগুলা পড়লেই আমরা সবগুলা সৃজনশীল অ্যান্সার করতে পারবো। সো আমি প্রথমেই তোমাদের টপিকগুলো লিখে দেই, যে টপিক, ইম্পর্টেন্ট টপিক। এর মধ্যে প্রথম যে টপিকটা সেটা হলো বল, বা তুমি এটা আরেকটা নাম আছে, সেটা হলো সংরক্ষণশীল নীতি। সেটাকে আমরা বলি এই সংরক্ষণশীল নীতি, যেটা এটাকেও দুইভাবে আসে। একটা হলো ভরবেগের সংরক্ষণশীল নীতি, আরেকটা হলো গতিশক্তি, এই গতিশক্তির সংরক্ষণশীল নীতি। সো সংরক্ষণশীল নীতি থেকে দুই টাইপের কোশ্চেন আসে, কখনো কখনো ভরবেগের সংরক্ষণশীল নীতি প্রমাণ করতে বলে, কখনো কখনো গতিশক্তির সংরক্ষণশীল নীতি প্রমাণ করতে বলে আমাদের। ওকে, দ্বিতীয়ত আমাদের একটা টপিক, সেটা হলো আমাদের ঘর্ষণ বল। সো এই টপিকটা আমরা অনেকেই বুঝি না, অনেকে না বুঝে মুখস্থ করে ফেলি। সো আজকের ক্লাসের পরে দেখবা তোমার এগুলো একদম সহজ মনে হবে, এগুলো তোমাদের কাছে কোনো জটিল মনেই হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হলো গুলি ও বন্দুক, যেটা খুবই ফেমাস। এইটা থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন গুলো বেশি আসে, তাও আমরা করে দিব ইনশাল্লাহ। এমনকি তোমাদের কাছে সবচেয়ে জটিল মনে হয় একটা টপিক, সেটা হলো কপিকল। এমনকি আমরা মোস্ট প্রবাবলি স্টুডেন্ট আমরা এই টপিকটা বাদ দিয়ে যাই, মানে আমরা জানি না যে এই টপিকটা আমাদের বইয়ে আছে। সো পরীক্ষার হলে কিন্তু যদি প্রশ্ন কঠিন করার কোনো পারমিশন থাকে বা প্রশ্ন কঠিন করার কোনো নিয়ম থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই হলো টোটাল 4টা টপিক। এই 4টা টপিক থেকে তুমি যদি ভালো ধারণা নিতে পারো, তাহলে আমি অ্যাটলিস্ট তোমাকে বলে দিচ্ছি যে এই বল চ্যাপ্টার থেকে তুমি এই 4টা টপিক যদি ভালো করে পারো, তুমি এই বল চ্যাপ্টার থেকে যেই সৃজনশীল আসুক না কেন, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা প্রথম যে টপিকটা, মানে সংরক্ষণশীল নীতির যে ব্যাপারটা, এটা নিয়ে আলোচনা করি। তো আমরা তো দেখলাম যে এই সংরক্ষণশীল নীতির জিনিসটা তো দুইভাবে আসে, একটা হলো ভরবেগ আর একটা হলো গতিশক্তি। সো ভরবেগের ব্যাপারটা কি? সো আমরা সবাই জানি ভরবেগ আসলে কি। দেখো, আমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিছি যে ভরবেগ আসলে কি। ভরবেগকে আমরা নর্মালি পি দ্বারা প্রকাশ করি, যে পি ভর এবং বেগের গুণফল। ভর মানে এম আর বেগ মানে কি বি। তাহলে এম ইজ ইকুয়াল টু কি পি, এই যে পি ইজ ইকুয়াল টু এম বি। এটা হলো আমাদের ভরবেগের সূত্র, এটা আমরা সবাই জানি। ওকে, এবার আমাকে বলো ভরবেগের সংরক্ষণশীল নীতিটা আসলে কি। নীতিটা বলতে আমি তোমাকে সহজ ভাষায় বলি, যে দুইটা বস্তু আছে, চিন্তা করো। এই যে একটা বস্তু, আবার এই আরেকটা বস্তু। এই দুইটা বস্তু, মনে করো ও যাচ্ছে এই বরাবর, ও যাচ্ছে মনে করো এই বরাবরই যাচ্ছে। এখন কোন এক জায়গায় যায় তো দেখবা কি দুইজন ধাক্কা খাবে, সংঘর্ষ হবে তাদের মধ্যে। এখন সংঘর্ষ হওয়ার পরে তাদের এই বস্তুটা মনে করো আদিবেগ ইউ নিয়ে চলতেছে, এই বস্তুটার আদিবেগ মনে করো ইউ টু নিয়ে চলতেছে। সো এই যে বস্তু যদি মনে করো ওর গতিটা বেশি হয় বা ওর গতিটা যদি কম হয়, তাহলে একটা সময় যা কি করবে, ও ওরে যে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়া মানে কি, সংঘর্ষ তৈরি হয়ে যাওয়া। এখন সংঘর্ষ তৈরি হলে ওর বেগ যেটা ছিল, এই বেগটা তো পরিবর্তন হয়ে যাবে। সো হয়তো বা ইউ1 পরিবর্তন করে বি1 হয়ে যেতে পারে, আবার ইউ2 পরিবর্তন হয়ে বি2 হয়ে যেতে পারে। সো সংঘর্ষের পরে তাদের কেস দুই রকমের হইতে পারে, যে ও হয়তো বা ওরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিছে অন্যদিকে, আর নয়তো বা ও ওরে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যেতেছে। যদি তুমি রিয়েল লাইফে চিন্তা করো, একদম সহজ একটা উদাহরণ চিন্তা করো, মনে করো রিক্সার সাথে ট্রাক। কখনো কখনো তুমি দেখো না যে রিক্সায়, মানে ট্রাক এসে কি করে, রিক্সাকে ধাক্কা দিয়ে একদম পাঠায় দেয় আসমানে। সো ওইটা কিন্তু একসাথে লেগে নেয়। আবার কখনো কখনো দেখতে পারবা যে রিক্সাকে কি করে, ট্রাক এসে ধাক্কাইতে 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 নিয়ে যায়। সো দুইটা কেস হইতে পারে। এই দুইটা কেস নিয়ে আমরা আলোচনা করবো আজকের ক্লাসে।
সো চলো শুনো, তাহলে এই যে আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতিটা আসলে কি? সংরক্ষণশীল নীতিটা হলো একদম সহজ ভাষায় যদি বলি, সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগের যে যোগফল, সংঘর্ষের পরে তাদের ভরবেগের যোগফল যদি সেম হয়, মানে সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগের যোগফল এবং সংঘর্ষের পরে তাদের ভরবেগের যোগফল এই দুটা যদি সমান হয়, তাহলে সেটা হলো ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলে। আর যদি সহজ ভাষায় বলি যে সংঘর্ষের পূর্বে তার ভরবেগ এবং সংঘর্ষের পরে তার ভরবেগ, এই দুইটা ভরবেগ যদি সমান হয় তাহলে সেটা কি সংরক্ষণশীল নীতি মেনে চলে। সো এই কেস থেকে আমরা দেখলাম যে বস্তু দুই রকমের হইতে পারে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে। সো এই দুইটা কেস থেকে যদি আমরা একটু আলোচনা করি, যে সংঘর্ষের পূর্বে দেখো, সংঘর্ষের ওকে সংঘর্ষের সংঘর্ষের পূর্বের পূর্বের মোট ভরবেগ ইকুয়াল হবে সংঘর্ষের পর মোট ভরবেগ। সো এই জিনিসটা হলো আমাদের কি সংঘর্ষের মানে সংরক্ষণশীল নীতি ভরবেগের। এখন এই জিনিসটার ক্ষেত্রে খেয়াল করো, সংঘর্ষের পূর্বে তো আমরা জানি নর্মালি হবে, বাট সংঘর্ষের পরে জিনিসটা দুইভাবে হইতে পারে, হয়তোবা তাদের ভিন্ন ভিন্ন বেগ দেখা যাইতে পারে। যদি আমি কেস দেখাই, যে কেস ওয়ানটা কি, সংঘর্ষের পূর্বে বস্তু মনে করো U1 বেগে ছিল, সংঘর্ষের পূর্বে মনে করো বস্তু U2 ছিল, এই যে তারা দুজনকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে কি হয়ে গেল, তাদের বেগটা পরিবর্তন হয়ে B1 হয়ে গেল, আর ওই বেগটা হয়ে গেল B2। তো চিন্তা করো, এটা হলো সংঘর্ষের পূর্বে, এটা হলো সংঘর্ষের পূর্বে, আর এটা হলো সংঘর্ষের পরে। বস্তুর ভর যদি মনে করো প্রথমটা M1 হইলো, পরেরটা M2, বস্তুর ভর তো চেঞ্জ হয়ে যায় না, বস্তুর ভর তো সেমই থাকে। তো তুমি খেয়াল করো, সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগ এবং সংঘর্ষের পরে তাদের ভরবেগের ভিন্নতা দেখা দিবে। সো এইখানে খেয়াল করো, আমি যদি প্রথমে পূর্বের অবস্থানটা চিন্তা করি, এই বস্তুর জন্য ভরবেগের কি হবে M1 U1, আর এই বস্তুর জন্য ভরবেগ কি হবে M2 U2, এই দুইটার যোগফল। আবার এখানে কি হবে M1 B1 প্লাস M2 V2, এই সংঘর্ষের পরে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, এই দুইটা কি হবে সমান হবে। যদি সমান হয় তাহলে এটা আমাদের কি সংরক্ষণশীল নীতি মেনে চলে কার, ভরবেগের। এটা আমরা বুঝলাম, এটা হলো আমাদের একদম কমন সূত্র, এটা আমাদের মনে রাখতে পারবো ইনশাল্লাহ। এবার আসো, এই আমি যেটা তোমাকে বললাম না, যে সংঘর্ষের পরে তাদের দুইজনের বস্তুর ভরটা তো চেঞ্জ, বেগটা তো চেঞ্জ হয়ে যেতে পারে। আগে ছিল U1 বেগ, এখন B1 বেগ হয়ে গেছে, আগে ছিল U2 বেগ, এখন B2 বেগ হয়ে গেছে। এই যে বেগটা যে চেঞ্জ হয়েছে না, তোমাকে কখনো কখনো কোশ্চেন জটিল করার ক্ষেত্রে তোমাকে বলবে যে প্রথম বস্তুর বেগটা মানে সংঘর্ষের পরে তার যে বেগটা হয়েছে এই বেগের মানটা কত, বা সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগটা কত। তাহলে B1 B2 মানটা বের করা শিখতে হবে। এই জন্য তোমরা একটু মনে রাখবা, B1 বের করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হলো এইভাবে। দেখো B1 নিয়ে যেহেতু কাজ করতেছো, তুমি প্রথমে M1 মাইনাস M2, আর যেহেতু B1 নিয়ে কাজ করতেছো এখানে U1 গুণ করে দাও, যোগ 2M2 U2 ডিভাইড বাই M1 প্লাস M2। এই একটা সূত্র তোমার মনে রাখতেই হবে। ঠিক একইভাবে তুমি চিন্তা করো, এই সূত্রটাকে অ্যানালাইসিস করে তুমি আরেকটা সূত্র পাও, সেটা হলো B2 সূত্র। আর B2 সূত্রটা কি, M1 না, এবার আসবে M2 মাইনাস M1। এবার যেহেতু এখানে B2 নিয়ে কাজ করছো, তাহলে এখানে U2 প্লাস 2M1 U1 M1 প্লাস M2, এই যে দুইটা সূত্র। সো এখান থেকে আমরা জাস্ট এই পেজটা থেকে আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, সেটা হলো ভরবেগের সংরক্ষণশীল নীতি সূত্র, এটা হলো এটা আমাদের মেইন ফর্মুলা। আর এই মেইন ফর্মুলার ক্ষেত্রে দেখি সংঘর্ষের পরে তাদের বস্তুর ভর বেগ দুইটা পরিবর্তন হয়ে গেছে, একটা B1 হয়ে গেছে, একটা B2 হয়ে গেছে। এই B1 এর বেগের মান বের করার জন্য সূত্র, এবং B2 বেগ মান বের করার জন্য এই সূত্র। এই দুইটা জিনিস আমরা মনে রাখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এই জিনিসটা যদি তুমি বুঝো, তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতির ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো, যদি কেস 2 হয়, কেস 2 কি হয়, কেস 2 ব্যাপারটা কি হয় তুমি খেয়াল করো। কেস 2 ব্যাপারটা হয় যে বস্তু দুইটা তো ভিন্ন ভিন্ন হয়েছে, একটু আগে দেখলাম আমরা কেস 1 দেখলাম কি বস্তু দুইটা বেগ ভিন্ন ভিন্ন হয়ে গেছে, বাট ওই যে এবার তো ধাক্কায় ধাক্কায় নিতে পারে, যে প্রথম বস্তুর বেগ B, পরের বস্তুর বেগ B, মানে B1 এবং B2, এবার তাদের দুইটা তো একসাথে মিলিত হয়ে গেছে। তাহলে মিলিত যেহেতু হয়েছে, তো এইখানে কেস হইতে পারে যে মিলিত বেগ, এই মিলিত বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করি, মিলিত বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি। মানে ওই যে এবার কেউ কাউকে ধাক্কা দিয়ে পাঠায় দেয়নি, কি করছে, ট্রাক এসে রিক্সাকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যেতেছে, মানে একসাথে মিলে তারপর যাচ্ছে সামনের দিকে। সো এটাকে আমরা মিলিত বেগ একত্রে ধরলাম বি। তাহলে এবার তুমি চিন্তা করো, সংরক্ষণশীল নীতিটা তুমি সূত্র পড়ে আসছো না, যে M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 B1 ছিল আগে, তাহলে এবার M1 কি হবে, বি।
এবার m2b হবে, কারণ দুইটার বেগই তো বি বি, এই জন্য বি লিখছি। এবার এখানে খেয়াল করো, তুমি যদি এখানে ক্যালকুলেশন করো দুইটার মধ্যে বি কমন নেওয়া যায়, তাহলে বি ইজ ইকুয়াল টু আমি সরাসরি লিখতে পারি যে m1 u1 যোগ m2u2 ডিভাইড বাই m1 প্লাস m2। সো এখানে জাস্ট মনে রাখবা, যদি বস্তু দুইটা ভিন্ন ভিন্ন হয় তাহলে তো আমরা বি ওয়ান বি টুর মান কেমনে বের করতে হয় একটু আগে দেখে আসলাম। বাট যদি বস্তু দুইটা মিলিত হয়ে একটা বেগ তৈরি করে, সেই বেগটা কিভাবে বের করবা, এটা হলো এই ফর্মুলাটা। ক্লিয়ার সবার? ওকে। সো ভরবেগ সংরক্ষণশীল নীতির ক্ষেত্রে আমরা জাস্ট দুইটা কেস হয়, এই দুইটা কেস কিভাবে করতে হবে সেটা আমরা অলরেডি জেনে ফেললাম। ওকে। সো এবার আসো যদি আমাদের ভরবেগ সংরক্ষণশীল নীতি না বলে যদি আমাকে বলে গতিশক্তির সংরক্ষণশীল নীতি কি হবে। সো গতিশক্তি মানে তুমি কি জানো? গতিশক্তি মানে তো তুমি জানো ইকে ইজ ইকুয়াল টু কি হাফ এম বি স্কোয়ার। সো ইকে ইজ ইকুয়াল টু যেহেতু হাফ এম বি স্কোয়ার, এবার খেয়াল করো সংঘর্ষের পূর্বে তাদের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে তাদের মোট গতিশক্তি এই দুইটা সমান হতে হবে। তাহলে সেম একইভাবে তুমি চিন্তা করো, সংঘর্ষের পূর্বে মনে করো বস্তুর বেগ ছিল u1 এবং সংঘর্ষের বস্তুর বেগ ছিল u2, সংঘর্ষের পরে বেগ হয়ে গেছে b1, সংঘর্ষের পরে বেগ হয়ে গেছে b2। তাহলে এবার খেয়াল করো এটার জন্য কি হবে, এটার জন্য সূত্রটা কি হবে, যে হাফ m1 u1 স্কোয়ার প্লাস আবার হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে হাফ m1 b1 স্কোয়ার প্লাস হাফ m2 b2 স্কোয়ার। কোথা থেকে? ওই যে গতিশক্তি সূত্র এটা। এই জন্য আমরা এবার গতিশক্তি নিয়ে কাজ করছি। আমাদের যখন বলবে ভরবেগ সংরক্ষণশীল নীতি, তখন আমরা ভরবেগের সূত্র নিয়ে কাজ করব। যখন আমাদের বলবে গতিশক্তি সংরক্ষণশীল নীতি, তখন আমরা গতিশক্তি সূত্র নিয়ে বসাবো। ক্লিয়ার এতটুকু? এবার এই সূত্রটাকে অনেকভাবে অ্যানালাইসিস করা যায়। আমি যদি তোমাকে জাস্ট একটু দেখাই দিই, জাস্ট সুবিধার্থে, তোমাদের পরীক্ষা লাগবে না, জাস্ট তোমাদের সুবিধার্থে দেখাই দিই। দেখো এখান থেকে হাফ কমন নিতে পারি, আমি দুইটা থেকে হাফ কমন নিতে পারি। সো হাফ কমন নিলে কি আসে, m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, আবার এখান থেকে হাফ কমন নেওয়া যায়, তাহলে m1 b1 স্কোয়ার প্লাস m2 b2 স্কোয়ার। সো এই যে দেখো এই দুই পাশ থেকে হাফ হাফ আমি উঠে দিতে পারি, তো থাকে কত m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু m1 b1 স্কোয়ার প্লাস m2 b2 স্কোয়ার। এই সূত্রটা দেখতে কিন্তু অনেকটা আবার বল সংরক্ষণশীল মানে ভরবেগের সংরক্ষণশীল নীতির সূত্রের সাথে মিলে যায়। কিভাবে? তুমি একটু আগে কিন্তু এই স্কোয়ার গুলো ছিল না, বাকি সবই সেমই ছিল। সো যদি আমাদের বলে ভরবেগ সংরক্ষণশীল নীতি, তাহলে আমরা আগের সূত্রটি ইউজ করব। যদি আমাদের বলে গতিশক্তি সংরক্ষণশীল নীতি, তাহলে পূর্বের গতিশক্তির মোট শক্তি এবং পরের মোট গতিশক্তির মোট শক্তি এই দুইটা সমান হইতে হবে। সো পূর্বেরটা যদি আমি ধরি EK1, সংঘর্ষের পূর্বে তাদের মোট শক্তিকে আমি ধরলাম EK1, আর সংঘর্ষের পরে তাদের মোট শক্তিকে ধরলাম আমরা EK2। সো এই দুইটা কি হইতে হবে, সংরক্ষণশীল নীতির সূত্রে আমরা বলতে পারি EK1 এবং EK2 এই দুইটা কি হইতে হবে, সমান হইতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে দেখো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু এই প্রথম যে টপিকটা, এই টপিকের সম্পূর্ণ একটা ধারণা পেয়ে গেছি ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো এবার আসো আমরা আরেকটা টপিক, আমাদের দ্বিতীয় যে টপিকটা, সেই টপিকটা নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। ওকে, সো দ্বিতীয় যে টপিকটা দেখতেছো, বল এবং গতি, বল চ্যাপ্টারের সবচেয়ে জটিল চ্যাপ্টার, জটিল একটা টপিক মনে হয় তোমাদের, সেটা হলো ঘর্ষণ বল। সো ঘর্ষণ বলের জিনিসটা কি আমরা অনেকেই বুঝি না। আমি যদি তোমাকে জাস্ট পরীক্ষার জন্য যতটুকু লাগবে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে দিই তোমাকে। সো ঘর্ষণ বল, ঘর্ষণ বল মানে কি, তোমার ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান হয়, এটা আমরা জানি। বল বেগের পরিবর্তন মানে কি, ভরবেগ মানে mb, এই যে mu মাইনাস mv, বা তুমি যদি আরেকটু সহজ ভাষায় বলো যে প্রথমটা mb মাইনাস mu ইজ ইকুয়াল টু বলের ঘাত। বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করি, আর বলের ঘাত মানে বল ইন্টু সময়, বল ইন্টু সময়। সো এইটা হলো বলের ঘাত। এখান থেকে তুমি খেয়াল করো, যদি তুমি m কমন নিয়ে ফেলো তাহলে তুমি লিখতে পারবা b মাইনাস ইউ ডিভাইড বাই হলো f টি। ওকে, এবার আসো তুমি যদি f ইজ ইকুয়াল টু লেখো, f ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা m b মাইনাস ইউ বাই টি। আর এখান থেকে খেয়াল করো m রাইখা দাও, আর এইখানে এই যে b মাইনাস ইউ বাই টি, এটা আমরা লিখতে পারি আবার b মাইনাস ইউ বাই টি মানে কি a না, ত্বরণ না, তাহলে f ইজ ইকুয়াল টু কি m a, f ইজ ইকুয়াল টু m a। সো f ইজ ইকুয়াল টু m এর সূত্র আমরা সবাই জানি, বাট এটা কিভাবে আসলো সেটা আমি একটু দেখাইলাম। এটা হলো এই ঘর্ষণ বলের থেকে আসছে। এখন কথা হলো যে তুমি যে এখানে f দেখতেছো, এই fটা আসলে আমাদের কি, এই fটা হলো আমাদের নিট বল, মানে সবগুলা বলের যোগফল, সবগুলা বলের যোগফল। আর এই mটা কি, এই mটা হলো আমাদের নিট ভর, নিট ভর মানে সবগুলা বস্তুর ভরের যোগফল। সো এবার আমি যদি তোমাকে বলি, মনে করো সাপোজ এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি একটা বল দিতেছো, বল মানে এই এফ দিতেছো, এফ পরিমাণ একটা বস্তুর বল দেওয়ার পরে এই বস্তুটা মনে করো যতটুকু সরবে, যদি বস্তুর মধ্যে একটু জড়তা থাকে, বস্তুর মধ্যে একটু ঘর্ষণ থাকে, যেই বস্তুটা সরাবা ওই জায়গায় একটা ঘর্ষণ আছে, এই ঘর্ষণ বলটাকে আমরা বলি এফ কে, কি বলি,
এফ কে। এখন এই বস্তুটা তো আর আগের মতো ওই পরিমাণ জায়গা সরবে না, কতটুকু কম সরবে, যতটুকু তার জড়তা কেটে নিবে ঠিক ততটুকু সরবে। তো এই বস্তু থেকে আমি এফ পরিমাণ বল দেওয়ার পরে কতটুকু বল পাবো, সেটা হলো আমরা ধরলাম এফ প্রাইম। এফ প্রাইম সমান সমান কি হবে, এফ মাইনাস এফ কে। এফ মাইনাস এফ কে মানে তুমি যেই পরিমাণ বল দিবা সেই পরিমাণ বল থেকে তোমার ঘর্ষণ যে বলটা আছে এই ঘর্ষণ বলটা বিয়োগ করে যে বলটা থাকবে তোমার কাছে সেটাই হলো তুমি মূলত পাবা। আর এই এফ প্রাইমকে আমরা বলি কার্যকরী বল। এফ প্রাইমকে আমরা বলি কি, কার্যকরী কার্যকরী বল। আর এই এফ কে আমরা বলি প্রযুক্ত বল। এই এফ কে আমরা বলি কি, প্রযুক্ত বল। মানে তুমি বলটা দিছো। আর এফ কে দ্বারা আমরা কি বুঝি, এফ কে দ্বারা আমরা বুঝি হলো ঘর্ষণ বল। এফ কে দ্বারা আমরা ঘর্ষণ বল। ক্লিয়ার? সো এবার এই এফ কে এর জিনিসটা আমাদের সরাসরি দেওয়া থাকে না, ভালো করে বুঝবা। এফ, এফ প্রাইম আর এফ কে, এইটা সবচেয়ে বেশি তোমার প্যাস লাগবে। এফ, এখানে এফ ইজ ইকুয়াল টু এম এ বলতে আমরা বুঝাচ্ছি এফ মানে নিট বল, এম মানে নিট ভর, এ মানে হলো ত্বরণ, নর্মাল কথা। এফ প্রাইম বলতে আমরা বুঝাই যে বলটা আমরা পাচ্ছি, আর এফ বলতে আমরা বুঝাচ্ছি যে বলটা আমি দিচ্ছি। যেই বলটা দিচ্ছ ঘর্ষণ যদি থাকে ওই বস্তুটা তো অতটুকু যাবে না, এই ঘর্ষণ বলটা বিয়োগ করলে যেই মানটা পাবা সেটা হলো তুমি পাইতেছো, মানে এফ প্রাইম ধরছি আমরা। ক্লিয়ার? এবার আসো এই ঘর্ষণ বল নিয়ে যদি আমি একটু কথা বলি। ঘর্ষণ বলের ব্যাপারটা কি হয়, ঘর্ষণ বলটা তোমাকে সরাসরি প্রশ্নে দেওয়া থাকে না। মানে সরাসরি দিয়ে থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ, বাট প্রশ্নে ম্যাক্সিমাম সময় দিয়ে দেয় না। না দিয়ে কি করে, ওরা একটা ঘর্ষণ সহগের মান দিয়ে দেয়, মানে মিউর মান দিয়ে দেয়। মিউর সাথে আমরা আবার আর গুণ করি। এই আর মানে হলো ওজন, আর মানে কি ওজন। অনেক বই দেখবা কি এখানে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা একেবারে মনে রাখবা যে মিউ ইজ ইকুয়াল টু এম জি। মিউ ইজ ইকুয়াল টু কি, এম জি। ওই যে ওজন মানে তো এম জি, এই এম জি। ক্লিয়ার? এখন মিউ মানে কি, এই মিউ মানে হলো ঘর্ষণ সহগ। কি, ঘর্ষণ সহগ। এখন এই ঘর্ষণ সহগের মানটা যদি প্রশ্নে দিয়ে দেয় তাহলে তো আমরা এফ এর মান ইজিলি বের করে ফেলতে পারবো। বাট কখনো কখনো এই মিউর মানটা নিয়েও কাহিনী করে। মিউর মানটা নিয়ে কাহিনী করলে আমরা এই মিউর মানের ক্ষেত্রে থিটার মান দেওয়া থাকে। কিসের মান দেওয়া থাকে, থিটার মান দেওয়া থাকে। তাহলে মিউ সমান সমান আমরা আবার জানি টেন থিটা। তাহলে থিটার মান দিয়ে দিলে আমরা মিউ মান বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? ওকে। সো দেখো আমরা যত ধরনের কোশ্চেন পেঁচানো লাগে সেগুলো আমরা কিন্তু করতেছি। আবার আমরা একটু আগে সূত্র পড়ে আসছি না যে এফ প্রাইম ইজ ইকুয়াল টু কি, এফ মাইনাস এফ কে। সো এখান থেকে আমি এবার লিখতে পারি এফ টি ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, এই যে এফ, এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলেই হয়ে যাবে। দেখো এফ মাইনাস এফ প্রাইম। সো এই যে এফ প্রাইমের একটা সূত্র পাইলাম এফ কে, আবার এই এফ কে ঘর্ষণ বলের এই আরেকটা সূত্র পাইলাম। সো এইখান থেকে দেখো তুমি এই যে আবার আরেকটা সূত্র পাইতেছো। সো এই সূত্রগুলা কিন্তু আমি একেবারে তোমাকে বলে দিলাম। সো প্রশ্ন যদি কোনো না কোনো ভাবে তোমাকে দিয়ে দেয়, তুমি কোনো না কোনো সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিলে উত্তর হয়ে গেল। আমি যদি একটু আবার রিভাইজ দিই, যদি তোমাকে বলে ঘর্ষণ সহগ দেয়া আছে, বস্তুর ঘর্ষণ সহগ দেয়া আছে, তাহলে তুমি কিন্তু এফ কে মান বের করে ফেলতে পারবা, কারণ ঘর্ষণ সহগের মান বসাই দিতে পারবা। এখন ঘর্ষণ সহগ না দিয়ে তোমাকে যদি থিটার মান দেয় তাহলেও কিন্তু তুমি কি করতে পারবা, মিউর মানটা বের করে ফেলতে পারবা। অথবা তোমাকে সবকিছু না দিয়ে তোমাকে বললো কি ঘর্ষণ বল বের করতে বসে, তোমাকে কি দিয়ে দিল, প্রযুক্ত বল দিয়ে দিল, এমনকি তোমাকে কার্যকরী বল দিয়ে দিল, তাহলে তুমি খুব ইজিলি আবার কি করতে পারবা, ঘর্ষণ বলটা বের করে ফেলতে পারবা। সো আশা করি এই সূত্রের বাইরে তোমাকে আপাতত এসএসসি লেভেলে আর কোনো কোশ্চেন আসার চান্স সবচেয়ে কম, মানে আসেই না। আমি বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখলাম, আসেই না। সো তারপরেও তোমাকে যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি দেখাই দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আশা করি তোমাদের ঘর্ষণ বলে যে টপিকটা আছে এই টপিক থেকে আশা করি কোশ্চেন আসলে তোমার এর মধ্যেই কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। এবার আসো আমাদের 3 নাম্বার যে টপিকটা, 3 নাম্বার টপিক। এই 3 নাম্বার টপিকটা কি বলছে দেখো, ভালো করে বুঝো। 3 নাম্বার টপিকটা আসলে কি বলছে। 3 নাম্বার টপিকটা আমাকে বলছে হলো গুলি এবং বন্দুক। টপিক 3 গুলি এবং বন্দুক। টপিক 3 এবং টপিক 1 এর মধ্যে অনেকটা কানেকশন আছে। গুলি এবং বন্দুক বলতে আসলে কি বোঝায়, দেখো গুলি এবং বন্দুক আমরা অনেকে বুঝি না, আমরা মুখস্থ করে ফেলি। তো মুখস্থ করার জিনিস ফিজিক্স না আসলে। গুলি এবং বন্দুক জিনিসটা আসলে আমি যদি তোমাকে একটু বলি যে এটা মনে করো এটা মনে করো বন্দুক, এটা মনে করো কি বন্দুক। এই বন্দুক থেকে তো গুলি বের হবে, আমি জাস্ট ধরলাম যে এটা বন্দুক, আর এইখান থেকে মনে করো গুলি বের হয়েছে, এই যেটা হলো গুলি, এই যে গুলি। তো এখানে আমি কিছু নাম ধরে নিব, যে এই বন্দুকের ভর আমি ধরলাম হলো m1, এই বন্দুকের বেগ আমরা ধরলাম হলো u1, এই গুলির বেগ বর হলো ধরলাম u2, বেগ হলো ধরলাম u2। ওকে, m2 u2 ধরলাম। এবার খেয়াল করো, আমরা এখান থেকে একটা কমন কোশ্চেন পাই, সেটা হলো পশ্চাৎ বেগ, মানে বন্দুকের পশ্চাৎ বেগ। এখন বন্দুকের পশ্চাৎ বেগ জিনিসটা আসলে কি, দেখবা কি তুমি যখন ওই যে আমরা মেলার মধ্যে অনেক সময় দেখি না যে বন্দুক দিয়ে আমরা বেলুন ফুটাই, তো তখন কি হয়, বন্দুক দিয়ে যখন গুলি বের হয় তখন বন্দুকটা আসলে পিছের দিকে ধাক্কা দেয়। পিছের দিকে ধাক্কা দেওয়ার এই বেগটাকে আমরা বলি পশ্চাৎ বেগ, মানে বন্দুকের পেছনে যাওয়ার কারণটা বা বন্দুকের পেছনে যাওয়ার যে বেগটা, এই বেগটাকে আমরা বলি পশ্চাৎ বেগ। এই পশ্চাৎ বেগের মানটা আমাকে নর্মালি
কোশ্চেন করে থাকে। সো এটা আসলে কিভাবে মনে রাখতে পারবে? একদম সহজ কথা, তুমি একটু আগে ভরবেগ সংরক্ষণশীল নীতির সূত্রটা পড়ে আসছো না? সূত্রটা কি ছিল? যে প্রথম বস্তুর ভরবেগ মানে m1 u1 এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ m2 u2 এবং মনে করো বেগ, এবার তোমার গুলি বের হয়েছে, গুলি বের হওয়ার কারণে এই বস্তুর বেগ তো b1 হয়ে গেছে, b1 হয়ে গেছে, আর এই বস্তুর ভর তো কি হয়ে গেছে, b2 হয়ে গেছে। তাহলে m1 b1 যোগ m2 b2। এবার এটা তো আমরা কমন সূত্র জানি। এবার কথা শুনো ভালো করে, যে বন্দুকের বেগ হয়েছে b1, গুলির বেগ হয়েছে b2। ভালো করে বুঝো তো, যে বন্দুকের পশ্চাৎ বেগ বের করা মানে কি, কার মান বের করতে বলছে? বন্দুকের কি u1 এর মান বের করতে বলছে নাকি b1 এর মান বের করতেছে? অবশ্যই b1 মানে কি ছিল, পশ্চাৎ বেগ। b1 মানে কিন্তু পশ্চাৎ বেগ, মানে বন্দুক থেকে গুলি বের হওয়ার পরে বন্দুকের যে বেগটা, সেই বেগটাকে আমরা বলি কি, পশ্চাৎ বেগ। এবার কথা শোনো, সহজ কথা, যে বন্দুক এবং গুলি, যখন আমি গুলি ছুড়ি নাই, গুলি নিক্ষেপ করি নাই, তো সেই মুহূর্তে বন্দুকের আদিবেগও শূন্য, গুলির আদিবেগও কি শূন্য। তাহলে আমি বলতে পারি m1, এই যে u1 এবং u2 এর মান কত, 0 0। তাহলে পুরোটাই তো কি হয়ে গেল, 0। তাহলে m1 b1 যোগ m2 b2। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি না একত্রে? দেখো তো, এই m1 b1 m2 b2, তাহলে এইখান থেকে আমি একত্রে লিখতে পারি m1 b1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 b2, মাইনাস m2 b2। তাহলে অতএব b1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে মাইনাস m2 v2 ডিভাইড বাই m1। সো এই যে b1 মানে তো পশ্চাৎ বেগ, এখন b1 এর মানটা কি বের হয়েছে, মাইনাসে বের হয়েছে। এই মাইনাস কিন্তু মান না, মাইনাস দ্বারা কিন্তু কোনো মান বোঝাচ্ছে না, মাইনাস দ্বারা বোঝাচ্ছে হলো দিক। যে বন্দুকটা কি হয়েছে, পিছের দিকে গেছে, পিছের দিকে যাওয়া মানে কি, পশ্চাৎ বেগ। এই পশ্চাৎ বেগটা নিক্ষেপ মানে পশ্চাৎ বেগের মানটা বোঝানোর জন্য তোমার কি হয়েছে, বেগটা মাইনাসে বের হয়েছে। ওকে, সো এইখান থেকে তোমরা চাইলে তোমাদের বইয়ে আরো সুন্দর করে লেখা আছে, সেই সূত্রটা হলো এইভাবে। দেখো m1 আমি ধরলাম, বন্দুক তো বড়, বন্ধুর ভরটাকে আমি ধরলাম কি, বড় হাতের m, বন্ধুর বেগটাকে আমি ধরলাম বড় হাতের v। ঠিক একইভাবে গুলির বেগটা তো ছোট, গুলির ভরটাকে আমি ধরলাম ছোট হাতের m, গুলির বেগ যেটা সেটাকে আমি ধরলাম ছোট হাতের b। তাহলে এবার এই সূত্র থেকে মানটা বসায় দেওয়া যায় না, বড় হাতের m, এই যে বড় হাতের m বড় হাতের v ইজ ইকুয়াল টু মাইনাস ছোট হাতের m ছোট হাতের v। তো এই সূত্রটাকে আমরা এভাবে লিখি যে মাইনাস mb ডিভাইড বাই হলো বড় হাতের m। ক্লিয়ার? সো যে কোনো দুইটা সূত্র থেকে একটা সূত্র দিয়ে কাজ করলে কিন্তু উত্তর একই আসবে। সো মেইন কথা হলো এই বড় হাতের বি বলো আর b1 বলো, দুইটার মান বলতে কি বোঝাচ্ছে, পশ্চাৎ বেগ বোঝাচ্ছে। আর পশ্চাৎ বেগ মানে কি, বন্দুকের পিছনে আসার যে বেগটা, এই বেগটাকে আমরা বলি পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগের মানটা কিভাবে বের করবা সেটা আশা করি তুমি এই টপিক থেকে বুঝে ফেলছো, আশা করি। ওকে, সো ওকে, আচ্ছা, এবার আসো, এবার আসো আমাদের সবচেয়ে জটিল একটা টপিক, সেটা হলো কপিকল। সেটা কি, কপিকল। মানে আমাদের এসএসসি লেভেলে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কপিকল জিনিসটা বাদ দিয়েছে, কপিকল জিনিসটা বাদ দিয়েছে। এমনকি আমাদের ম্যাক্সিমাম টিচাররাও কি করে, এই টপিকটা বাদ দিয়েই পড়ায়। বাট এই টপিক থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি। যদি কোনো টিচার চায় প্রশ্ন জটিল করবে বা প্রশ্ন তোমাকে একটু ঘুরাবে, তাহলে কিন্তু এই কপিকল থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই কপিকল জিনিসটা আমরা খুব অল্প সময়ের মধ্যে শিখে ফেলবো এখন। এই কপিকল জিনিস থেকে আমাদের 3 টাইপের কোশ্চেন হয়। কয় টাইপের কোশ্চেন? 3 টাইপের কোশ্চেন। আমি ধারাবাহিকভাবে 3টা কেসে তোমাকে দেখিয়ে দিব, জাস্ট অল্প কিছুক্ষণ তুমি মনোযোগ দিয়ে দেখো, তোমার কপিকল জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো কপিকল জিনিসটা যদি আমি বলি, কপিকল, কপিকল। সো কপিকলের মধ্যে প্রথম যে টাইপটা, টাইপ 1, টাইপ 1 ভালো করে বুঝবা তাহলেই হবে। টাইপ 1 থেকে কি বলে, আমি একটা কপিকল যদি একটু আঁকার চেষ্টা করি, যে এই একটা কপিকল মনে করো, এই একটা কপিকল। এখান থেকে মনে করো এই যে বস্তু তো নিচের দিকে ঝুলে যাবে, এই যে একটা বস্তু, যদি বলি এই একটা বস্তু, ঠিক একইভাবে এইখানে আরেকটা বস্তু আছে মনে করো, এই যে আরেকটা বস্তু, এই আরেকটা বস্তু, এটার ভিতরে কপিকল আছে, এই যে কপিকল তার দিয়ে ঝুলিয়ে দিলাম। ওকে, সো এবার খেয়াল করো, একদম স্বাভাবিক কোশ্চেন। এটা হলো টাইপ 1টা হলো একদম স্বাভাবিক নর্মাল। প্রথম যে বস্তুর ভরটা হলো m1, পরের যে বস্তুর ভরটা হলো m2। এবার খেয়াল করো তো, যদি আমি বলি প্রথম বস্তুর ওজন, ওজন মানে তো এফ মানে আমরা জানি যে এম এ, নিচের দিকে যেহেতু যায় তাহলে এম জি বলতে পারি। তাহলে প্রথম বস্তুর ভর মনে করো f1, দ্বিতীয় বস্তুর ভর হলো f2। এখন আমি দেখে বুঝতেছি যে m1 যেহেতু m2, তাহলে এখানে আমি বলতে পারি যে মনে করো সাপোজ m2টা বড়, m1টা ছোট। তাহলে বস্তুর ভর যেহেতু বড়, বস্তুর ভর যেহেতু বেশি, ভালো করে বুঝো, জি কিন্তু এই বস্তুর জন্য 9.8, এই বস্তুর জন্য 9.8। বাট এই বস্তুর ভর যেহেতু বেশি, তাহলে এই বস্তুটা কি নিচের দিকে ঝুঁকে যাবে, নিচের দিকে ঝুঁকে পড়বে। তাহলে এই বস্তুটা যেহেতু নিচের দিকে ঝুঁকে পড়বে, তাহলে অবশ্যই এই বস্তুটা ওরা কি করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। ও চাইবো যে ওর দিকে নিয়ে আসার, আর ও চাবে কি ওর দিকে নিয়ে আসার।
তাহলে এখানে কি হবে, একটা বাধার সম্মুখীন হবে। আর বাধার সম্মুখীন হইলে এই বস্তুর জন্য এ মানে ত্বরণের মানটা কত, ত্বরণের মানটা কত। তাহলে ত্বরণের মান বের করার ক্ষেত্রে ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা যে আমরা ত্বরণের সূত্র জানি যে এফ ইজ ইকুয়াল টু কি এম এ, এফ ইজ ইকুয়াল টু কি এম এ। তাহলে এ ইজ ইকুয়াল টু আমি জানি কি আবার এফ বাই এম। সো আমরা প্রথম টপিক থেকে একদম পড়ে আসছিলাম যে এফ মানে কি নিট বল, এফ মানে কি নিট বল, এম মানে কি নিট ভর। তাহলে এফ মানে নিট বল মানে কি, এই বস্তুর জন্য বল মানে ওজন হলো এফ ওয়ান, আর এই বস্তুর জন্য হলো এফ টু। তাহলে এবার খেয়াল করো এফ ওয়ান মানে কি এম ওয়ান জি, আর এই বস্তুর জন্য তাহলে কি হয়ে যাবে এম টু জি। ওকে, তাহলে এবার এই সূত্র থেকে খেয়াল করো নিট বল মানে কি দুইটা বস্তুর এফ ওয়ান এবং এম টু যোগ, এফ টু যোগ, এবং কি এম মানে কি, এম মানে হলো বস্তু দুইটা যোগফল। আচ্ছা এখানে যোগ হবে না বিয়োগ হবে, কেন বিয়োগ হবে, কোনটা থেকে কোনটা বিয়োগ করব এটা একটু সহজে বলে দিই। তুমি চিন্তা করো এই বস্তুটা তো ভার যেহেতু ওজন বেশি, এই বস্তুর তুলনায় এই বস্তুটার কি ওজন বেশি, তাহলে এই বস্তুটা অবশ্যই নিচের দিকে ঝুঁকে পড়বে। কারণ এই বস্তুটা ওরে কি করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, যে ও যত সহজে পড়ে যাবে ওর ওজনের কারণে ও কি করবে, ওর দিকে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে ওর বস্তুটার ওজন বেশি, বাট ওর বস্তুটার ওজনের কারণে ও একটু বাধাপ্রাপ্ত হবে। তাহলে আমরা অবশ্যই লিখবো কি এফ টু, এফ টু মাইনাস এফ ওয়ান। এই জিনিসটা অনেকটা কি কিসের মতো জানো, যে মনে করো সাপোজ এই পাশে 5 জন ব্যক্তি আছে আর এই পাশে 4 জন ব্যক্তি আছে, এই এটা হলো দড়ি, এই দড়ি ধরে টানতেছে। তুমি খেয়াল করো ওরা 5 জন ব্যক্তি, ওরা অবশ্যই দড়িটা ওর দিকে বেশি নিয়ে আসবে। এখন ওরা 5 জন মিলে যেই বলটা দিয়ে দড়িটা টান দিবে, আর এই 4 জন মিলে যেই বলটা দিয়ে টান দিবে, অবশ্যই ওর বস্তুর সবগুলো টান কি দড়ির মধ্যে কাজ করবে না। কেন, কারণ এই 4 জনের বলটা ওর থেকে কাটাকাটি হয়ে যে পরিমাণ থাকবে বেশি, ওই পরিমাণ দিয়ে ওই এদিকে নিয়ে আসতে পারবে। ঠিক একই কাজ এফ টু তো এদিকে নিচের দিকে ঝুঁকতেছে, এফ ওয়ানও কি করতেছে, ওর দিকে ঝোঁকার চেষ্টা করতেছে। বাট এফ টুর ওজনটা যেহেতু বেশি, তাহলে এফ ওয়ানটা কি করবে, ওরা একটু বাধা দেওয়ার চেষ্টা করবে, বাট ও সফল হবে না, ও এফ টুর দিকে ঝুঁকে পড়বে। বাট এফ টুর কতটুকু বলটা পাইতেছি আমি আসলে, এই কতটুকু বল পাইতেছি মানে কি ওরটা কাটাকাটি হয়ে যতটুকু থাকবে ততটুকু পাইতেছি, এই জন্য আমরা এফ টু মাইনাস এফ ওয়ান করে দিচ্ছি, সেটাকে আমরা বলি নিট বল। এম ওয়ান বলতে কি বোঝায়, এম বলতে বোঝায় হলো দুইটা বস্তুর যোগফল, ভরের যোগফল। তাহলে এম ওয়ান যোগ এম টু, এম ওয়ান যোগ এম টু। তাহলে এই সূত্রটা ক্যালকুলেশন করো যে এফ টু মানে আসলে কি, যে এম টু জি মাইনাস এম ওয়ান জি ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে এবার খেয়াল করো তো দুইটার মধ্যে জি কমন নিয়ে ফেলা যায় না, হ্যাঁ জি কমন নিয়ে ফেলা যায়। তাহলে এবার লিখতে পারি আমরা জি এম টু মাইনাস এম ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু ইজ ইকুয়াল টু, এটা কার সূত্র, এ এর সূত্র। তাহলে এই দেখো ত্বরণ কিন্তু বের করে ফেলছি। সো নর্মাল কনসেপ্টে যদি বস্তু একটা বড় হয় একটা ছোট হয়, তাহলে নর্মাল কনসেপ্টে আমাদের ত্বরণের মান বের করার জন্য সূত্র হলো জি এম টু মাইনাস এম ওয়ান প্লাস এম টু। জাস্ট তুমি এই সূত্রটা মনে রাখো, আর কোনো কাজ নাই। টাইপ ওয়ানের মেন সূত্র এটা, এই সূত্রটা ছাড়া আর কোনো কাজ আমাদের নাই। ওকে, সো এবার আসো, এটা হলো টাইপ ওয়ানের সূত্র পাইলাম আমরা। এবার আসো এখানে টাইপ টু দিই আমরা, এইগুলো সব মুছে দিলাম, এইগুলো সব মুছে দিই, বাকিগুলা সেম থাকুক। ওকে, সো আমাদের বেসিক যেটা ছিল সেটা। এবার আসো টাইপ টুর মধ্যে আমি কি করব, আমি এখানে একটা বস্তু নিয়ে আসবো, এখানে আরেকটা বস্তু নিয়ে আসলাম, এই বস্তুটার ভর হলো এম থ্রি, এই বস্তুটার ভর কি এম থ্রি, বাট এই বস্তুর মধ্যে কোনো ঘর্ষণ নাই, এই বস্তুর মধ্যে কোনো ঘর্ষণ নাই, মানে ঘর্ষণবিহীন, কোনো ধরনের ঘর্ষণ নেই, জাস্ট বস্তুটা আছে। এবার তুমি খেয়াল করো সেম আগের মতোই কাজ করবে, ওর মধ্যে যেহেতু ঘর্ষণ নেই, ওর মধ্যে তো আমাদের কোনো কাজও নাই, বস্তু এটা যেহেতু বেশি বড়, তাহলে এবার ত্বরণের মান বের করার জন্য এফ ইজ এফ বাই এম। তাহলে এফ মানে তো আমি জানি নিট বল, নিট বল মানে কি, যে এবার তো এফ টু মাইনাস কি এফ ওয়ানই হবে, আগের মতোই সেম এফ টু মাইনাস এফ ওয়ান। বাট এবার কন্ডিশন হইলো যে তুমি যখন ভর বের করবা, ভর বস্তু এবার কয়টা, তিনটা, তাহলে এবার তিনোটার যোগফল হয়ে যাবে এম ওয়ান প্লাস এম টু যোগ এম থ্রি। তাহলে এবার খেয়াল করো আগের মতোই ওই যে এফ টু জি কমন নিয়ে ফেলো, তাহলে এম টু মাইনাস এম ওয়ান, আর নিচে কি বসবে এম ওয়ান যোগ এম টু যোগ এম থ্রি ইজ ইকুয়াল টু হলো এ। সো এই যে দেখো বস্তু যদি তিনটা হয় সেক্ষেত্রে কি হবে, যদি বস্তুটার ঘর্ষণ না থাকে, 3 নম্বর বস্তু যদি ঘর্ষণ না থাকে, তাহলে ত্বরণের মান বের করার জন্য সূত্র এটা। জাস্ট তুমি এই সূত্রটা মনে রাখো, আর কোনো কাজ নেই। কেস টু ক্লিয়ার। এবার আসো কেস থ্রি, আমাদের সবচেয়ে জটিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা। সো আমি এগুলো আবার মুছে দিই, আমাদের টাইপ থ্রি যেটা, সেটা নিয়ে একটু আলোচনা করি। এবার মনে করো এখানে ঘর্ষণ আছে, এই এম থ্রি যে বস্তুটা দিছো না, 3 নম্বর যে বস্তুটা, এই 3 নম্বর বস্তুর মধ্যে মনে করো ঘর্ষণ আছে। এবার ঘর্ষণ সহ মনে করো, যে 3 নম্বর কেসটা হলো ঘর্ষণ সহ। এবার ঘর্ষণ সহ থাকলে অবশ্যই ঘর্ষণের ক্ষেত্রে কি হবে, কিছু না কিছু দিয়ে দেখবে।
মনে করো সাপোজ মিউর মান দিয়ে দিছে, কিসের মান দিয়ে দিছে, মিউর মান দিয়ে দিছে। এখন মিউর মান সরাসরি না দিয়ে মিউর মান অনেকভাবে বের করা যায়, সেটা কিন্তু আমরা অলরেডি ঘর্ষণ বলের ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করে ফেলছি যে মিউর মান না দিয়ে কিভাবে মিউর মান বের করতে বলতে পারে, বা মিউর মান বের করার জন্য কি কি তোমাকে দিয়ে দিতে পারে, সবকিছু কিন্তু আমরা ঘর্ষণ বলের মধ্যে আলোচনা করে ফেলছি ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো এই কনসেপ্টের ক্ষেত্রে আমরা ত্বরণের মানটা কিভাবে বের করবো। এই কনসেপ্টের ক্ষেত্রে তুমি ত্বরণের মান বের করতে পারবা একটা সহজ সূত্র দিয়ে। ঠিক একইভাবে সূত্র চিন্তা করো, এ ইজ ইকুয়াল টু কি, তুমি সূত্র জানো, এফ বাই এম, এফ বাই এম। তাহলে এবার খেয়াল করো, এফ মানে কি, এফ মানে হলো বস্তুর এটা, যে এফ টু বস্তুর দিকে চলে যেতেছে, এটাকে বাধা দিতেছে কে কে, F1 বাধা দিতেছে, সাথে কিন্তু এখানে যেহেতু ঘর্ষণ আছে, তাহলে এখানে একটা ঘর্ষণ বলও কাজ করতেছে, সেটাকে আমরা বলি এফ কে। তাহলে মাইনাস আবার কি এফ কে, ডিভাইড বাই কত হবে, ওই আগের মতোই M1 যোগ M2 যোগ M3। ওকে, সো এবার খেয়াল করো এখান থেকে, F1 মানে কি, F2 মানে কি, F2 মানে হলো M2G, M2G মাইনাস F1 মানে কি M1G, মাইনাস FK মানে কি, FK মানে তো ঘর্ষণ বল, ঘর্ষণ বলের সূত্র কি পড়ে আসছো তুমি, ঘর্ষণ বলের সূত্র কিন্তু তুমি পড়ে আসছো, ঘর্ষণ বলের সূত্র কি বুঝে মনে আছে, মিউ এম জি। তাহলে মিউ এই এম, এই যে জি। ওকে, সহজ কথা। এবার আসো এখান থেকে, নিচে তো M1 প্লাস M2 প্লাস M3 দিয়ে দিলাম আমি। এবার খেয়াল করো তো, মিউ এম যেহেতু এটা এম না লিখে আমি M3 দিয়ে দিই, কারণ বস্তু যেহেতু এটা। এবার খেয়াল করো তো, তিনটার মধ্যে জি আছে, মিউ আছে। ওকে, সো এইবার আমরা একটা ফাইনাল লাইন পাই, সেই ফাইনাল লাইনটা কি আসলে, ফাইনাল লাইনটা আসলে কি, ফাইনাল লাইনটা হলো যে দেখো নিচে M1 প্লাস M2 প্লাস M3 পাইতেছি, আর উপরে আমরা যদি জি কমন নিয়ে ফেলি, জি কমন নিয়েছি, তাহলে কি থাকতেছে, যে M2 মাইনাস M1 মাইনাস ওই যে মিউ M3। সো এইটা কিন্তু আমাদের ত্বরণের সূত্র পেয়ে গেলাম আমরা। এটা হলো আমাদের, যদি 3 নাম্বার কনসেপ্ট থেকে ত্বরণ বের করতে পারি তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তুমি চিন্তা করো যে জাস্ট কতক্ষণ সময় লাগছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সম্পূর্ণ টাইপগুলা কমপ্লিট করে ফেললাম। ওকে, সো এই যে ধারাবাহিকভাবে তুমি যদি এটা এবার একটু একটু দেখো, অল্প সময় তো ক্লাস, তুমি জাস্ট এটা একটু 2বার দেখো বা 3বার দেখো, দেখে তোমার বইয়ের যত সৃজনশীল আছে তুমি একটু জাস্ট চোখ বুলায় যাও, দেখবা তোমার এর বাইরে আর কিছু নাই। এখন গাইড অনেক জটিল ভাবে করছে, তুমি তোমার কনসেপ্ট দিয়ে সূত্র বসায় করার চেষ্টা করো, 100% তুমি শিওর তুমি সবগুলো অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। ওকে, সো ক্লাসটা একটু 2-3বার দেখবা, দেখার পরে তুমি নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা, আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তুমি নিজেই ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবা। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।